আমি রিমা। আমার বয়স ১৮ বছর। ১৮ বছর বয়সে আমি ভীষণ তরুণী ও যুবতী হয়ে উঠেছিলাম। আমার কাকু প্রত্যেকদিন আমার মাথায় তেল মালিশ করে দিত। শুধু মাথায় নয়, আরও অন্যান্য জায়গায় তেল মালিশ করে দিত। সেদিন যখন আমার মাথা ব্যথা করছিল তখন আমার কাকু বলল, রিমা, তুই আমার ঘরে আয়, আমি তোর মাথায় তেল মালিশ করে দেব, তাহলে মাথা ব্যথা কমে যাবে। তারপর কাকুর কথা শুনে আমি হাতে তেল নিয়ে কাকুর ঘরে যাই। তারপর কাকু আমাকে বলল, রিমা, তুই আমার কোলে এসে বস, তাহলে তোর মাথায় তেল দিতে সুবিধে হবে। কাকুর কথা মতো আমি যখন কাকুর কোলে আস্তে করে বসতে যাই, তখন আমার পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। তখন মনে হয় আমার শরীরটা যেন একটা কিছুতে স্পর্শ পেয়েছে, যার জন্য আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠেছে। কাকুর কোলে বসা মাত্রই মনে হচ্ছিল যেন আমার যৌবনে আগুন লেগে উঠেছে। আমার মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি জেগে উঠেছিল। তারপর নিজেকে ধরে রাখতে না পেরে কাকুর উপরে ঝাঁপিয়ে পড়ি। তারপর ৪ ঘন্টা ধরে আমিও কাকু বারবার। বন্ধুরা, গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। আমরা ২ বোন। আমার নাম রিমা ও আমার বোনের নাম সীমা। আমার বোন আমার চাইতে বয়সে ২ বছরের ছোট। আমরা দুজনেই বাবা মায়ের ভীষণ আদরের ছিলাম এবং আমি সবেই কলেজে ভর্তি হয়েছিলাম। কলেজের পড়াশোনা শুরু করার আগে থেকেই আমি একটা ছেলেকে কিন্তু ভালোবাসতাম এবং সেই ছেলেটিও আমাকে অনেক ভালোবাসতো। আমরা দুজনে লুকিয়ে দেখাও করতাম এবং এই ব্যাপারে আমার বাড়িতে কেউ কিছু জানতো না। এমনকি আমার বোনও এই ব্যাপারে কিছুই জানতো না। আমার বোন আমাকে সব কিছু বলতো, কিন্তু আমি তাকে এই ব্যাপারে কিছু বলার সাহস পাইনি, কারণ সে প্রত্যেকটা কথা কিন্তু মাকে গিয়ে বলে দিত। কিন্তু আমাদের পরিবারের সব কিছু একদম ঠিকঠাক ছিল। কিন্তু আমাদের জীবনে আগুন তো তখন লাগে যখন আমার বাবার অবিবাহিত বন্ধু আমাদের বাড়িতে আসে। তারপর সেদিন কলেজে গিয়ে জানতে পারি যে আমাদের কলেজ থেকে ছাত্রছাত্রীদের আগামী ২০ দিনের মধ্যেই সামার ক্যাম্পে বা গ্রীষ্মকালীন শিবিরে নিয়ে যাওয়া হবে। আমি তো ভীষণ খুশি ছিলাম গ্রীষ্মকালীন শিবিরে যাওয়ার জন্য, কারণ সামার ক্যাম্পে গেলে আমি নিজের প্রেমিককে কাছে পাবো। এটা ভেবেই আমি খুব খুশি ছিলাম, কারণ আমার প্রেমিক সামার ক্যাম্পে যাওয়ার জন্য আগেই টাকা জমা দিয়েছিল। কিন্তু আমি যখন বাড়িতে এসে বললাম যে আমি কলেজ থেকে সামার ক্যাম্পে যেতে চাই, তখন মা কিন্তু স্পষ্টভাবে আমাকে যেতে বারণ করে দিয়েছিল। কিন্তু আমি যখন জেদ করেছিলাম তখন বাবা আমার মাকে বুঝিয়ে বলেছিল যে, গিন্নি, তোমার অসুবিধে কি? আমাদের মেয়ে এখন বড় হয়েছে এবং তার সামার ক্যাম্পে যাওয়ার মতো বয়স যথেষ্ট হয়েছে, তাই রিমাকে সামার ক্যাম্পে যেতে দাও। মা তখন আমার সামনেই বাবাকে মুখ বেঁকিয়ে বলেছিল, তুমি তো মেয়েদেরকে অনেক বেশি আস্কারা দিয়েছ বলেই তারা দিন দিন বিগড়ে যাচ্ছে। ওই সময় আমরা ৪ জন খুব খুশি ছিলাম এবং আমি সামার ক্যাম্পে যাওয়ার জন্য ভীষণ খুশিতে ছিলাম। সেদিন বাবার অনুমতি পেয়ে আমিও কলেজে গিয়ে সামার ক্যাম্পে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম এবং আমি ও আমার প্রেমিক খুব খুশি ছিলাম। তার ৩ দিন পরেই আমাদের বাড়িতে আমার বাবার এক প্রিয় বন্ধু আসে, যার নাম বিনোদ। বিনোদ কাকুর তখনও বিয়ে হয়নি। বিনোদ কাকু এসেছিলেন একটা জমি কিনতে এবং সেই জমিতে নাকি তিনি হোটেল করবেন এবং জমি দেখাশোনার জন্য বিনোদ কাকু আমার বাবাকেই দায়িত্ব দিয়েছিলেন। বাবা তখন বিনোদ কাকুকে বলেছিল, এই ব্যাপারে যথেষ্ট সময় লাগবে, এটা ২-১ দিনের কাজ নয়। তাই বিনোদ কাকুকে আমাদের বাড়িতেই থাকতে বলেছিল। বিনোদ কাকু তখন বাবাকে বলেছিল, বন্ধু, তোকে আর অত কষ্ট করতে হবে না, আমি থাকলে আবার বৌদিকে অনেক কষ্ট করতে হবে। আমি না হয় আশেপাশের কোনো হোটেলে বা ঘরে ভাড়া নিয়ে থাকব। বাবা তখন বিনোদ কাকুর ঘাড়ে হাত দিয়ে বলল, আমার এত বড় বাড়ি থাকতে তোর হোটেলে থাকার কোনো দরকার নেই। তুই যেই কয়েকদিন থাকবি, আমার বউ বাচ্চারা তোর খাতিরদারি করবে। তারপর বিনোদ কাকু আমার বাবাকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু,
বৌদির সঙ্গে তো আমি অনেক আগেই পরিচয় করেছি, কিন্তু তোর মেয়েদের সঙ্গে তো পরিচয় করিয়ে দে। তারপর আমার বাবা আমার নাম ধরে ডেকে বলল, এটা আমার বড় মেয়ে রিমা, এবং আমার বোনকে দেখিয়ে বলল, এটা আমার ছোট মেয়ে সীমা। তারপর বাবা আমাকে বলল, রিমা, এদিকে এসো মা, তোমার বিনোদ কাকুর পা ধরে প্রণাম করো। বাবার কথা শুনে আমি যখন খুশি খুশি বিনোদ কাকুর পা ধরে প্রণাম করতে যাই, তখন আমার গায়ে কেমন যেন একটা কাঁটা দিয়ে ওঠে। কারণ উনার পায়ে হাত দেওয়ার আগেই উনি আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, বুকে এসো রিমা, তোমার জায়গা পায়ে নয়, তোমার জায়গা তো আমার বুকে। এই বলে উনি আমাকে নিজের বুকে অনেক জোরে চেপে ধরেন এবং আমার পিঠে হাত বোলাতে শুরু করেন। জানি না কেন প্রথম সাক্ষাতে উনার এই রকম ব্যবহার আমার কিন্তু মোটেও ভালো লাগেনি। কারণ আমার মনে হয়েছিল উনি খারাপ মনোভাব নিয়ে আমাকে স্পর্শ করেছিলেন। পরে আবার মনে হলো হয়তো আমি একটু বেশি ভেবে ফেলেছি উনার ব্যাপারে। কারণ উনি তো আমার বাবার বয়সী ছিলেন। তারপর সেদিন আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলাম ও খুব মজা করেছিলাম। তারপর যে ঘরে আমি ও আমার বোন সীমা থাকতাম, তার পাশের ঘরেই বিনোদ কাকুকে থাকতে দেওয়া হয়েছিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে আমরা যে যার ঘরে চলে এসেছিলাম। তারপর অর্ধেক রাতে আমি ও সীমা যখন গভীর ঘুমে ছিলাম, তখন মনে হলো আমাদের দরজায় কেউ যেন ঠক ঠক করছে। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি ঘুমের ঘোরে হাই তুলে উঠে দরজা খুলে দেখি বিনোদ কাকু আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমার কিছু জিজ্ঞেস করার আগেই উনি নিজের মাথা চেপে ধরে আমাকে বললেন, আহ রিমা, আমার মাথায় অনেক ব্যথা করছে, দয়া করে তুমি কি একটু আমার মাথায় বাম লাগিয়ে দেবে? ওনার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরে বিস্মিত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, লাগিয়ে দিব। তারপর উনি আমাকে নিজের রুমে ডাকেন। তারপর আমাদের ঘরের দরজাটা বন্ধ করে বিনোদ কাকুর সঙ্গে পাশের ঘরে যায়। পাশের ঘরে গিয়ে উনি বিছানার নিচে বসেন এবং আমাকে বিছানায় বসতে বলেন। তারপর বলেন, রিমা, আমি এই মাথার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি একটু ভালোভাবে এই বামটা দিয়ে আমার মাথাটা মাসাজ করে দাও না। উনি তখন মেঝেতে বসে পেছন দিকে মাথা ঝুঁকিয়ে আমার কোলে যখন নিজের মাথাটা রাখেন, তখন আমি খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। একে তো অর্ধেক রাতে নিজের ঘুম ভেঙে উনার ঘরে এসেছিলাম, তার উপর উনার ওই রকম ব্যবহার দেখে আমার কিছু ঠিক লাগছিল না। তারপর কিছুক্ষণ উনার মাথা মাসাজ করার পরে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। কারণ 5 থেকে 10 মিনিট ধরে আমি বিনোদ কাকুর মাথা মাসাজ করেই যাচ্ছিলাম, কিন্তু উনি একবারও বলেননি আমাকে নিজের ঘরে চলে যেতে। বরঞ্চ উনি বাহানা করে কখনো আমার পায়ে হাত দিচ্ছিলেন, আবার কখনো আমার হাতে নিজের হাত দিচ্ছিলেন। তখন আমার মনে হয়েছিল যে ওনার মতিগতি ঠিক নেই। তাই আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে চুপচাপ আবার শুয়ে পড়েছিলাম। আমি তো প্রথম দিন থেকেই বিনোদ কাকুকে পছন্দ করতাম না। আমার প্রতি ওনার আচরণ আমার কিন্তু মোটেও ভালো লাগতো না। উনি কোনো না কোনো বাহানায় সবসময় আমার কাছে আসার চেষ্টা করতেন। কখনো বলতেন পায়ে ব্যথা, আবার কখনো বলতেন হাতে ব্যথা। এই বলে উনি কোনো না কোনো বাহানায় আমাকে দিয়ে তেল মালিশ করাতেন। সেদিন আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসি, তখন খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে আমার প্রেমিকের সঙ্গে ফোনেই কথা বলছিলাম। ঠিক তখনই বিনোদ কাকু আমার ঘরের ভিতরে এসে বললেন, রিমা, আমার পায়ে অনেক ব্যথা করছে, তাই আমার পায়ে একটু তেল মালিশ করে দাও না। বিনোদ কাকুকে দেখা মাত্রই আমি নিজের ফোনটা নিচে রেখে দিয়েছিলাম। ঠিক ওই সময় আমার বাবাও আমার ঘরে উপস্থিত হয়েছিল এবং বাবা বিনোদ কাকুকে জিজ্ঞেস করে যে, আরে বিনোদ, তোর মুখটা এত শুকনো লাগছে কেন? কিছু হয়েছে নাকি? বিনোদ কাকু তখন আমার বাবাকে বললেন, আসলে আমার পায়ে ভীষণ ব্যথা করছে, তাই রিমার কাছে এসেছিলাম পায়ে তেল মালিশ করাতে।
কিন্তু রিমাকে দেখে তো আমার মনে হচ্ছে সে হয়তো আমার পায়ে তেল লাগাতে রাজি নয়। বিনোদ কাকুর কথা শুনে বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আরে রিমা, তোমার কাকু তোমাকে কিছু বলছে, তাই যাও তোমার কাকুর পায়ে একটু তেল মালিশ করে দাও। এই কথা বলে বাবা কিন্তু চলে যায়। তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বিনোদ কাকুর পায়ে তেল মালিশ করে দিতে হয়। সেদিন আমার মনে সন্দেহ ও ধারণা হয়ে যায় যে কাকুর আমার প্রতি কিন্তু মতিগতি একদম ঠিক ছিল না। কিন্তু আমার বাবা তো বিনোদ কাকুকে অন্ধের মতো বিশ্বাস করত, এবং আমি বুঝতে পারছিলাম না যে এই ব্যাপারে কার সঙ্গে কথা বলবো। আসলে সেদিন আমি যখন কাকুর পায়ে তেল মালিশ করতে শুরু করি, তখন উনি বিছানায় পা দুটোকে ফাঁক করে লুঙ্গিটা একটুখানি উপরের দিকে তুলে বসেছিলেন। এতে কাকুর পায়ের বেশিরভাগ অংশটাই কিন্তু দেখা যাচ্ছিল। আমি যখন ওনার হাঁটুর নিচে থেকে তেল লাগিয়ে পা টিপে দিচ্ছিলাম, তখন উনি বললেন, রিমা, আরেকটু উপরে তেল মালিশ করে দাও না। এই বলে উনি হঠাৎ করে আমার হাতটাকে চেপে ধরেছিলেন এবং আমাকে ভালোভাবে তাকিয়ে দেখছিলেন। তারপর উনি বললেন, রিমা, তুমি ভীষণ তরুণী ও সুন্দরী, তোমাকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে। তারপর মুচকি হেসে বললেন, আমাদের মতো বুড়ো মানুষকেও তো তুমি পাগল করে দিবে। ওনার কথা শুনে আমি অনেক বেশি বিস্মিত হয়ে ও লজ্জা পেয়ে ওনার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দৌড়ে নিজের ঘরে এসে মুখের ঘাম মুছতে শুরু করি। আর মনে মনে ভাবতে শুরু করি যে ছি, একজন 55 বছরের মানুষ হয়ে কিভাবে আমার সঙ্গে এই নোংরা ব্যবহারগুলো করতে পারছিলেন। সেদিন আমি বুঝে গেছিলাম যে উনি সুযোগ খুঁজছিলেন আমার কাছে আসার, এবং সেই সুযোগটাও উনি কিন্তু পেয়ে যান। সেদিন সন্ধেবেলায় বাবা মা যখন মার্কেটে গেছিল, তখন আমি সুযোগ বুঝে আমার প্রেমিককে ঘরের ভিতরে ডেকেছিলাম। ভেবেছিলাম আমার বোন তো উপরের ঘরে আছে এবং বিনোদ কাকুও উপরেই ছিল, তাই আমি নিচের ঘরে আমার প্রেমিকের সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিলাম। ভেবেছিলাম আমাদের কেউ দেখতেই পাবে না। তারপর আমার প্রেমিক আমাকে ভালোবেসে আমার গালে একটা আলতো চুমু দিয়েছিল। ঠিক তখনই বিনোদ কাকু ঘরের ভিতরে ঢুকে যায়, এবং বিনোদ কাকুকে দেখা মাত্রই তো ভয়ে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে কাকু আমাদের এই অবস্থায় দেখে ফেলবে, কারণ আমার ভালোবাসার ব্যাপারে তো আমার বাড়িতে কেউ কিছুই জানতো না। তাই আমি অনেক বেশি ভয় পেয়ে বিনোদ কাকুকে বললাম, কাকু, আমার বন্ধুর ব্যাপারে দয়া করে আমার বাবা মাকে কিছু বলবেন না, নইলে বাবা মায়ের আমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কাকু তখন অনেক রেগে আমার প্রেমিকের জামার কলার ধরে বলল, তোর সাহস কি করে হলো রিমাকে ছোঁয়ার? তোর এত সাহস যে তুই বাড়ির ভিতরে এসে রিমাকে ছোঁয়ার চেষ্টা করেছিস? তারপর বিনোদ কাকু আমার প্রেমিকের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, বেরিয়ে যা এখান থেকে, নইলে তোকে শেষ করে দিব। আর কোনো দিন রিমার আশেপাশেও যাতে তোকে দেখতে না পায়, না হলে তোর হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেব। তারপর আমার প্রেমিক কিন্তু ভয় পেয়ে আমার বাড়ি থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে আমি ভয়ে কাঁদতে কাঁদতে বিনোদ কাকুর সামনে হাত জোড় করে বললাম, কাকু, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এই ব্যাপারে আমার বাবা মাকে কিচ্ছু বলবেন না। বিনোদ কাকু তখন আমার ঘাড়ে হাত দিয়ে একগাল হেসে বললেন, আমি তোমার বাবা মাকে কিচ্ছু বলবো না, কিন্তু তোমার বাবা মাকে একটা খুব ভালো জিনিস দেখাবো। এই বলে তিনি নিজের মোবাইলটা বের করে একটা ভিডিও দেখান, যেই ভিডিওতে আমার প্রেমিক আমাকে চুম্বন করছিল। ওই ভিডিওটা দেখার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার পুরো শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চোখ মুখ পুরো লাল হয়ে যায়। আমি তখন বিনোদ কাকুকে বললাম, কাকু, এই ভিডিওটা ডিলিট করে দিন। কাকু তখন হেসে বললেন, এই ভিডিওটা তো ডিলিট করতে পারবো না সোনা। এই ভিডিওটা ডিলিট করতে গেলে তোমাকে আমায় খুশি করতে হবে, এবং আমাকে খুশি করতে গেলে আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আমি তখন কাঁদতে কাঁদতে ভয় পেয়ে বললাম, কাকু, আমাকে কি করতে হবে? তারপর কাকু আমার কাছে এসে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বললেন,
সোনা, তোমাকে আমার সঙ্গে ঘুমোতে হবে। এই বলে উনি আমাকে নিজের কোলে তুলে বিছানায় ফেলে দেন। আমি তখন কাকুকে অনেক রেগে বললাম, আপনি আমার সঙ্গে এই নোংরামি করতে পারেন না। আপনি আমার বাবার সমতুল্য। আপনার মনে যে আমার প্রতি এই নোংরামি ছিল সেটা তো আমি অনেক আগেই বুঝে গেছিলাম। কিন্তু আপনি এইভাবে আমার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমার কথা শোনার পরে বিনোদ কাকু বললেন, দেখো রিমা, তোমার এই সব ফালতু কথাগুলো শোনার মতো আমার কাছে একদম সময় নেই। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ও তোমার প্রেমিকের রঙ্গবাজি আমি ভাইরাল করে দেব। তখন ভেবেছো তোমার বাবা মায়ের অবস্থা কি হবে? সেদিন আমি উনার কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু উনি তো আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করার জন্য উন্মত্ত ছিলেন। তারপর একটা ক্ষুধার্ত পশুর মতো উনি আমাকে উপর থেকে নিচে পর্যন্ত বারবার ব্যবহার করেছিলেন। সেদিনের পর থেকে আমার মুখে আর কোনো হাসি ছিল না। আমার মনের সব আনন্দ ও সুখ ছিনিয়ে নিয়েছিল ওই শয়তান। সেদিনের পর থেকে যখনই সুযোগ পেত তখনই ওই শয়তান হুমকি দিয়ে আমার সঙ্গে সব কিছু করত। আমি নিজের মান সম্মান হারানোর ভয়ে কাকুর কাছে নিজের মান সম্মান আত্মসমর্পণ করেছিলাম, যেটা আমার পক্ষে আরও বেশি খারাপ ছিল ও কঠিন ছিল। কিন্তু আমার বয়স কম থাকার কারণে আমি অতটা বুঝতেই পারিনি যে আমি যদি সব কথা আগেই আমার বাবা মাকে বলে দিতাম তাহলে আজ আমার সঙ্গে এত বড় অন্যায় হতো না। পরে বুঝতে পেরেছিলাম যে আমি তো অনেক বড় ভুল কাজ করেছি। নিজের একটা সত্যি কথা লুকোতে গিয়ে আমি নিজেকেই ওই শয়তানের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। আর যখন আমি বুঝতে পারি তখন তো অনেক দেরি হয়ে যায়। কিন্তু সেদিন যখন বিনোদ কাকু আমার বোনের দিকে খারাপ দৃষ্টি দিয়েছিলেন তখন কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে আর যাই হোক না কেন আমার বোনের জীবন আমি খারাপ হতে দিব না। তারপর সেদিন আমি যখন সামার ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম ও আমার গোছগাছগুলো করছিলাম তখন সুযোগ বুঝে বিনোদ কাকু আমার ঘরের ভিতরে চুপচাপ ঢুকে আমার কোমরটাকে চেপে ধরে বললেন, দেখো রিমা, তুমি সামার ক্যাম্পে যাবে না, নইলে কিন্তু খুব খারাপ হবে। এটাই আমার শেষ কথা। তারপর উনি আমার কোমরে অনেক জোরে একটা কামড় দিয়ে বাইরে বেরিয়ে চলে যান। ওই সময় মনে হচ্ছিল ওই শয়তানকে নিজের হাতে শেষ করে দিই। তারপর কিছুদিন পরেই হোলির দিন চলে আসে। সেদিন সবাই হোলি খেলতে ব্যস্ত ছিল এবং আমি মনমরা হয়ে এক জায়গায় চুপচাপ বসেছিলাম। আমার বাবা মা আমার কাছ থেকে অনেকবার জানার চেষ্টা করেছিল যে আমার মন কেন খারাপ, কিন্তু আমি তাদের ভয়ে কিছুই বলতে পারিনি। কিন্তু সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সবাই যখন আমাদের বাড়ির বাইরে হোলি খেলতে ব্যস্ত ছিল তখন ওই শয়তান আমার বোনের দিকে নজর দিয়ে রেখেছিল। সেদিন বিনোদ কাকু আমার বোনকে নিজের হাতে ভাং খেতে দিয়েছিল এবং সেই ভাঙে ওই শয়তান নেশার ওষুধ মিশিয়েছিল, যেটা খাওয়ার পরে আমার বোনের আর জ্ঞান ছিল না। তারপর আমার বোন যখন টলতে টলতে ঘরের ভিতরে আসে তার পেছনে বিনোদ কাকুও আসে এবং বিনোদ কাকু জানতো না যে আমি তাকে নজর দিয়ে রেখেছি, তাই আমিও তার পেছন করেছিলাম। তারপর দেখলাম ওই শয়তান আমার বোনকে নিজের কোলে তুলে বিছানার দিকে নিয়ে যাচ্ছিল। ওটা দেখা মাত্রই তো আমার মাথা গরম হয়ে ওঠে। তারপর আমি সহ্য করতে না পেরে রাগে পেছন দিক থেকে এসে বিনোদ কাকুর চুলের মুঠি ধরে টানতে শুরু করেছিলাম এবং রাগে আমি চিৎকার করছিলাম। আমার চিৎকার শুনে বাবা মা ঘরের ভিতরে চলে আসে। বাবা মাকে দেখা মাত্রই তো আমি চিৎকার করে কেঁদে বললাম, বাবা, তোমার এই বন্ধু আমার জীবন নষ্ট করেছে, এবার আমার বোনের জীবনটাও নষ্ট করতে চলেছে। এই শয়তানকে পুলিশের হাতে দাও বাবা, এই লোকটা মানুষ নয় জানোয়ার। আমার বাবা মা তখন বলল, রিমা, তুই এইসব কি বলছিস? আমি তখন হাউমাউ করে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে সব কিছু বললাম। তারপর বাবাকে বললাম, কি দরকার ছিল বাবা তোমার এই বন্ধুকে আমাদের বাড়িতে রাখার? এটা জানা সত্ত্বেও যে তোমার দুটো জোয়ান মেয়ে আছে, তুমি কিভাবে তোমার বন্ধুর উপরে এত ভরসা করতে পারলে? তারপর আমার সব কথা শোনার পরে আমার মা বিনোদ কাকুর গালে থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হলো আমার মেয়েদের সঙ্গে নোংরামি করার, আমার মেয়েদেরকে ছোঁয়ার? আমি তোকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলাম আর তুই সাপ হয়ে আমার মেয়েদেরকেই দংশন করেছিস। এবার তুই সারাটা জীবন জেলে কাটা।
তারপর আমার বাবা বিনোদ কাকুর কোনো কথা না শুনেই পুলিশকে ফোন করে সব কিছু বলেছিল এবং সেদিন বিনোদ কাকুকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওই ঘটনার পরে আমার মানসিক অবস্থা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছিল, এমনকি আমাকে মানসিক চিকিৎসা করাতে হয়েছিল। ওই ঘটনা থেকে বের হতে আমার বাবা মা আমাকে অনেক সাহায্য করেছিল। ঘটনাটা ঘটতে 1 বছর হয়ে গেছে, যদিও বা আমি এখনও ভুলতে পারিনি। এই জন্যই বলে, চোখ বন্ধ করে কোনো পুরুষ মানুষকে নিজের বাড়িতে আস্তানা দেওয়ার আগে 10 বার কিন্তু ভাবনা চিন্তা করা উচিত। আমার বাবা তার বন্ধুর উপরে ভরসা করে অনেক বড় ভুল করেছিল। আমার বাবার বন্ধু সুযোগের সদ্ব্যবহার করেছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।